এই যে খারকদ্বীপ, এই খারকদ্বীপটা হচ্ছে বর্তমানে খুবই আলোচিত একটা বিষয় যে বর্তমানে শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটা। খেয়াল করে দেখেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ কোনটি? আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, সাপ্তাহিক আপডেট বুলেটিন আজকে 36তম পর্ব। বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের বিশেষ এই আয়োজন, সেই আয়োজনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা 36তম পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে চলমান সপ্তাহের যে সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো আছে, এই ঘটনাবলীগুলো থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে তথ্যগুলো সামনে যে পরীক্ষাগুলো হচ্ছে বা চলমান যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাধারণ জ্ঞান অংশে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রায় প্রতিটা চাকরি পরীক্ষাতেই দেখা যায় যে সাধারণ জ্ঞানে সাম্প্রতিক তথ্যগুলো আসার হার অনেক বেশি। এখন সাম্প্রতিক অসংখ্য ঘটনাগুলি ঘটতেছে। এখন এই ঘটনাবলী থেকে কোন ঘটনাটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা সামনে চাকরি পরীক্ষা আসতে পারে, এই তথ্যগুলো জানাটা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা ঠিক সেরকমই বেশ কিছু ঘটনাবলী নিয়ে আজকে আমরা আলোচনা সাজিয়েছি। তো শুরুতেই যে বিষয়টি আছে, শুরুতেই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখেন একটা, সেটা হচ্ছে সম্প্রতি নতুন সংশোধন অনুযায়ী কত বছর অতিবাহিত হওয়ার পর একই ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বিতীয়বার স্বাধীনতা পুরস্কার পেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। তার মানে একজন ব্যক্তি যদি একবার স্বাধীনতা পুরস্কার পায়, এরপর কত বছর পর সে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পুরস্কার পেতে পারে? তো একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা, তাই না, গণস্বাস্থ্য কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা আছে, সবাই আমরা তাকে চিনি, তাই না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মূলত কে? আমরা জানি ডক্টর জাফরুল্লাহ, তাই না, ডক্টর জাফরুল্লাহ। তো উনি এবার পদক পেয়েছেন, ডক্টর জাফরুল্লাহ, উনি এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, যেটা হচ্ছে স্বাধীনতা পুরস্কারটা কি? এই স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক। এটা হচ্ছে মূলত বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক একটা পদক। তো তিনি যখন এবার পদক পেয়েছেন, তো তার এই পদক প্রাপ্তির মাধ্যমেই আসলে এখানে একটা কি জটিলতা সৃষ্টি হয়। কারণ কি? কারণ এই ডক্টর জাফরুল্লাহ তিনি তো এবার পদক পেয়েছেন মরণোত্তর। তো উনি 1977 সালে সর্বপ্রথম এই পদকটি পেয়েছিলেন, এবং সেটা হচ্ছে কিসের উপর? জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর। উনি 1977 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপরে তিনি এই পদকটি পেয়েছিলেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের উপরে তিনি এই পদকটি মূলত পেয়েছিলেন। তো এই পদকটি পেয়েছেন, এবং পাশাপাশি তিনি 2026 সালে এসেও তিনি মরণোত্তর পদক পেন। তিনি কি পেয়েছেন? মরণোত্তর পদক পেয়েছেন। বিশেষ করে স্বাধীনতার ক্ষেত্রে অবদান রাখার জন্য তিনি 2026 সালে এসে তিনি কি পেয়েছেন? মরণোত্তর পদক পেয়েছেন। এই যে মরণোত্তর স্বাধীনতা পদক যখন তিনি পেয়ে যান, তখন একটা জটিলতা সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি আসলে দুইবার পাচ্ছেন, তো এটা নিয়ে জটিলতা সৃষ্টি, এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি দ্বিতীয়বারের মতো এই পদকটি পেয়েছেন। তো তখনই এই জটিলতা সৃষ্টি যেন না হয়, তখন একটা সংবিধানে একটা সংশোধন নিয়ে আসা হয় যে একজন ব্যক্তি দ্বিতীয়বারের মতো বা একাধিকবার স্বাধীনতা পদক পেতে পারে, তাই না। তিনি স্বাধীনতা পদক পেতে পারে, তবে কত বছর পর? 25 বছর পর। অর্থাৎ মাঝখানে গ্যাপ থাকতে হবে 25 বছর। অর্থাৎ 25 বছর পর একই ব্যক্তি কি পেতে পারেন? একাধিকবার স্বাধীনতা পদক পেতে পারেন। তো এই যে তথ্যগুলো, এটা কিন্তু আসার মতো একটা তথ্য এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি দুইবার স্বাধীনতা পদক পেয়েছেন। এই নিয়মটা কিন্তু আগে ছিল না, কারণ আগে দেখা যেত সবসময় ভিন্ন ভিন্ন ব্যক্তিকে দেওয়া হতো। তো এবারে যেহেতু একজন ব্যক্তি দ্বিতীয়বারের মতো পেতে যাচ্ছেন বা দ্বিতীয়বারের মতো পেয়েছেন, মরণোত্তর পদক পেয়েছেন, তখনই এই জটিলতাটা সৃষ্টি হয়েছিল। তো আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। এটা হচ্ছে 25 বছর, উত্তর হবে 25 বছর। এরপর দেখেন, এরপরে যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে বাংলাদেশ প্রথম কোন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। খেয়াল করে দেখেন যে অলিম্পিক গেমস, এই অলিম্পিক গেমস কমিটি হচ্ছে কি? আইওসি। তো এই আইওসি এর সদস্যপদ পেয়েছে কবে? আইওসি এর সদস্যপদ লাভ করে কবে বাংলাদেশ? আমরা জানি যে 1980 সালে আইওসি এর সদস্যপদ লাভ করে। এরপর 1984 সালের যে গ্রীষ্মকালীন যে অলিম্পিক হয়েছিল, আমরা জানি
যে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল সেই গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। বাংলাদেশ প্রথমবারের মতো কি করেছে? অংশ নিয়েছে। তো এই যে অংশ যে নিয়েছিল তো এখানে মূলত অ্যাথলেটিক্স, এই অলিম্পিকের অন্যতম একটা ডিসিপ্লিন হচ্ছে কি অ্যাথলেটিক্স। এই অ্যাথলেটিক্সে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। অ্যাথলেটিক্সে বিশেষ করে দৌড়ে অংশগ্রহণ করেছিল। সেই দৌড়বিদ হচ্ছেন কি? তার নাম হচ্ছে সাইদুর রহমান ডন। ইনি হলেন সেই প্রথম ব্যক্তি যিনি প্রথমবারের মতো কি করেছেন? এই অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছেন একমাত্র ব্যক্তি হিসাবে। দৌড় প্রতিযোগিতা তিনি অংশগ্রহণ করেছিলেন, যেটা ইতিহাসে অমর হয়ে আছে। তাহলে এই যে তথ্যগুলো যখন পড়বেন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে কি বলা হয়? আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্যপদ লাভ করে বাংলাদেশ 1980 সালে, এবং 1984 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস হয়েছিল সেই অলিম্পিক গেমসে একমাত্র সদস্য হিসাবে বাংলাদেশের সাইদুর রহমান ডন অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করে এবং দৌড় প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছিলেন। তো এই তথ্যগুলো অবশ্যই আপনারা গুছিয়ে পড়বেন। তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে? 1984 সালে, তাই না? বাংলাদেশ তাহলে কোন অংশগ্রহণ করে? 1984 সালে অনুষ্ঠিত যে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আছে সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল। এরপরে দেখব, এবং সেটি হচ্ছে কোন শহরে করেছিল এবং কোন শহরে, এবং সেটা হচ্ছে কোন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল? সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলাস, তাই না? লস অ্যাঞ্জেলাসে যে 1984 সালে যে অলিম্পিক গেমসটি হয়েছিল সেখানেই বাংলাদেশ মূলত অংশগ্রহণ করে। এরপরে দেখব পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট EIU এর তথ্য মতে বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থানটা আসলে কত? তো এই যে বৈশ্বিক যে গণতান্ত্রিক যে সূচক, এটা বিভিন্ন প্রতিষ্ঠান প্রকাশ করে, তবে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে EIU, এটা একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন। এনারা প্রত্যেক বছরই গণতান্ত্রিক সূচক তারা প্রকাশ করে থাকে। তো এবার দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক সূচকে, এখানে দেখেন যে গণতান্ত্রিক যে সূচকটা আছে, এই গণতান্ত্রিক সূচকটাতে আসলে মূলত একটা দেশের গণতান্ত্রিক পরিবেশ, ভোটাধিকার, এবার হচ্ছে তার গণতন্ত্র যে চর্চা, এবার দেখছে রাজনৈতিক দলগুলো যে অংশগ্রহণ সরাসরি তাদের কার্যক্রমে, এই বিষয়গুলোর উপর নির্ভর করে মূলত হচ্ছে কি এই সূচকটা প্রকাশ করা হয়। এবং এই সূচক, গণতান্ত্রিক সূচকের যে মান, আমরা জানি যে গণতান্ত্রিক সূচকের মান হচ্ছে কত? 10। মান হলো 10। এই 10 হলো স্কোর, এটাকে কি বলা হয়? স্কোর বলা হয়। এই 10 স্কোরের উপর ডিপেন্ড করে এই সূচকটা প্রকাশ করা হয়। তো এবারও প্রথমবারের মতো প্রথম দেশ হিসাবে নরওয়ে কি করেছে? এই জায়গাটা দখল করেছে, এবং নরওয়ের স্কোর হচ্ছে কত? 9.81। মানে এই 10-এর ভিতর 9.81 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। তবে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ কি করেছে? 2023 সালের আগে যে অবস্থানটা ছিল সেখান থেকে বাংলাদেশ 25 ধাপ পিছিয়ে গেছে, এবং বাংলাদেশ এবারে 25 ধাপ পিছিয়েছে, তাই না? 25 ধাপ পিছিয়ে তাদের অবস্থান হয়েছে এবারে 100তম। অর্থাৎ গণতান্ত্রিক সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান 100তম, এবং এবার গণতান্ত্রিক সূচকের সর্বমোট 162টি দেশ এবং দুইটা বিশেষ অঞ্চল এবার কি করেছে? এখানে মানে তাদেরকে কাউন্ট করা হয়েছে, তাদেরকে এখানে যুক্ত করা হয়েছে, বা তাদেরকে এখানে তাদের হিসাবটা এখানে দেখানো হয়েছে। তো এই 162টা দেশ এবং দুইটা বিশেষ অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 100তম, এবং প্রথম দেশ হিসাবে আছে নরওয়ে, যাদের স্কোর হচ্ছে 9.81 এবং প্রথম স্থান অধিকার করেছে। এরপরে দেখেন পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। পরে যে প্রশ্নটি আছে, এরপরে প্রশ্ন হচ্ছে যে জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা IPCC কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? আইপিসিসি, এই যে আইপিসিসি যে সংস্থাটি আছে, এই আইপিসিসি সংস্থাটা হচ্ছে মূলত যে বিশ্ব যে আবহাওয়া সংস্থা আছে, যেটা হচ্ছে WMO বলা হয়। এই WMO এবং জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন আছে যেটা হচ্ছে আবহাওয়া নিয়ে কাজ করে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটা UNEP। এই যে দুইটা যে বিশেষ সংস্থা আছে, এই দুইটা বিশেষ সংস্থার সহযোগিতায়, এই দুইটি মানে সংস্থা আছে বিশেষ আবহাওয়া সংক্রান্ত সহযোগিতায় 1988 সালে এই ইন্টারন্যাশনাল যেটা হলো কি মানে আন্তর্জাতিক যেটা একটা আবহাওয়া সংস্থা, সেটা হচ্ছে আইপিসিসি। এই আইপিসিসিটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটির কাজ হচ্ছে যে বর্তমান বিশ্বে দেখতে পারতেছেন যে বিশেষ করে শিল্পায়নের যুগে এই যে তেলের ব্যবহার, কয়লার ব্যবহার, এবং যেটা জীবাশ্ম জ্বালানি যে ব্যবহার যে করা হচ্ছে, এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে এবং শিল্পায়নের কারণে অতিরিক্ত জনসংখ্যার কারণে দেখা যাচ্ছে যে কি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং পাশাপাশি দেখা যায় যে এটা কিন্তু আমাদের গ্রিন হাউস ইফেক্ট ফেলতেছে, আমাদের এই বায়ুমণ্ডলে একটা ক্ষতিকর ইফেক্ট কিন্তু এখানে পড়তেছে।
তো এই ইফেক্টগুলোকে বন্ধ করার জন্য পাশাপাশি দেখা যায় সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলে যাচ্ছে এবং নিচু অঞ্চলগুলো ডুবে যাচ্ছে। এতে করে দেখা যায় ভূপৃষ্ঠ, যেটা অনেক ভূপৃষ্ঠ বিলীন হয়ে যাচ্ছে, নদী ভাঙন হচ্ছে, খরা সৃষ্টি হচ্ছে অসময়ে। এই সমস্ত কারণগুলোর কারণেই মানে এই বিষয়গুলোকে তারা নিয়ন্ত্রণে আনার জন্য এই সংস্থাটি কাজ করে থাকে। এই তথ্যগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়ার চেষ্টা করবেন। এরপর যদি দেখি আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে খারক দ্বীপ এটা কোন সাগরে অবস্থিত? খেয়াল করে দেখেন, এই যে খারক দ্বীপ, এই খারক দ্বীপটা হচ্ছে বর্তমানে খুবই আলোচিত একটা বিষয়। বিশেষ করে 28 ফেব্রুয়ারি থেকে যে আগ্রাসন যে শুরু করেছে ইরান ইসরায়েলের উপর, আমেরিকা এবং ইরান দুইটা দেশ যৌথভাবে, আমেরিকা এবং ইরান দুইটা দেশ যৌথভাবে যে আগ্রাসন চালাচ্ছে, এই আগ্রাসনের পরবর্তী সময় মূলত এই খারক দ্বীপটা আলোচনায় এসেছে। এই খারক দ্বীপটা হচ্ছে মূলত কি? এই খারক দ্বীপটা হচ্ছে মূলত ইরানে অবস্থিত, দেশ হিসাবে হচ্ছে ইরান। হ্যাঁ, এটা হলো ইরানে অবস্থিত। ইরানের বুশেহার নামক একটা প্রদেশ আছে, অবশ্যই আপনারা জানেন, সেটা হচ্ছে কি বুশেহার প্রদেশ। ইরানের বুশেহার প্রদেশের একটা অংশ, একটা অংশ হচ্ছে কি, এটা একটা অংশ, এবং এটা হচ্ছে কি একটা কি মানে যেটাকে বলা হয় কি সমুদ্র টার্মিনাল হিসাবে আপনারা বলতে পারেন। এটাকে সমুদ্র টার্মিনাল আর কি, সমুদ্র একটা টার্মিনাল হিসাবে এটা মূলত ব্যবহৃত হয় খারক দ্বীপটা। এটা একটা প্রদেশের একটা অংশ এবং এটা হচ্ছে যে বুশেহার শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার বা 6 কিলোমিটার দূরে একটা সমুদ্র তীরবর্তী একটা অঞ্চল। এবং এই খারক দ্বীপ, এই খারক দ্বীপটা হচ্ছে এমন একটা দ্বীপ যে দেখা যায় যে ইরান যতগুলো অপরিশোধিত তেল রপ্তানি করে তার মধ্যে 90% অপরিশোধিত তেল এই খারক দ্বীপ থেকে কিন্তু, বা এই খারক দ্বীপ থেকেই মূলত কি হয়ে যায়, এই দ্বীপ থেকে কি করা হয়, রপ্তানি করা হয়। যার কারণে এই দ্বীপটা হচ্ছে খুবই আলোচিত একটা দ্বীপ এবং সম্প্রতি এখানে প্রচুর পরিমাণে হামলা চালিয়েছে ইরান এবং আমেরিকা, ইসরায়েল এবং আমেরিকা, এই দুইটা মানে এই জায়গাটার উপর প্রচুর পরিমাণে হামলা চালিয়েছে এবং যার কারণে দেখা যায় তেলের বাজারে একটু অস্থিরতা বিরাজ করতেছে। তো এই তথ্যগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। এবং এটা হচ্ছে মূলত পারস্য উপসাগর যেটাকে বলা হয়, ইরানের যে পারস্য উপসাগর আছে সেই পারস্য উপসাগরেই মূলত এই তীরবর্তী একটা অঞ্চল, পারস্য উপসাগর। তাহলে এই তথ্যগুলো কিন্তু খুবই ভালো করে কিন্তু পড়বেন, এই তথ্যগুলো খুবই ভালো করে পড়ার চেষ্টা করবেন। এটা কিন্তু পরীক্ষা আসবে যে খারক দ্বীপ যেটা আছে এটা কোন সাগরে অবস্থিত। এটা হচ্ছে মূলত পারস্য উপসাগরেই অবস্থিত একটা বিশেষ একটা কি টার্মিনাল। এবার দেখা যাক পরবর্তীতে গঙ্গা পানির চুক্তির মেয়াদ শেষ হবে কবে? এই যে খেয়াল করে দেখেন গঙ্গা পানি চুক্তি, এটা কিন্তু বর্তমান সময়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, কারণ এটা হচ্ছে আলোচিত একটা বিষয়, বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার একটা টপিক। সেটা হচ্ছে আমরা জানি যে ভারত এবং বাংলাদেশ তারা যৌথ উদ্যোগে 1996 সালের 12ই ডিসেম্বর তারা কি করেছিল, একটা চুক্তি স্বাক্ষর করে, তাই না? সেটা হলো কি এই গঙ্গা পানি চুক্তি। অর্থাৎ ভারতের যে গঙ্গা এবং বাংলাদেশের পদ্মা, তাই না, যৌথ নদী, মানে এটা হলো কি যৌথ দেশে অবস্থিত আন্তঃনদী এটা। তো এই নদীতে যে পানি যে বন্টন যে চুক্তি আছে সেই পানি বন্টন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে 12ই ডিসেম্বর এবং এটার মেয়াদ ছিল 30 বছর। মেয়াদ ছিল 30 বছর মেয়াদি এই চুক্তিটি হয়েছিল এবং এই 30 বছর এবং এই মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষ হয়ে যাবে ডিসেম্বর মাসে, আমরা জানি ডিসেম্বর মাস 2026 সালে এর মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। তো ইতিমধ্যেই কিন্তু দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, যেহেতু ডিসেম্বর মাসে যেহেতু এই চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাবে, তো চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ঠিক পরবর্তী পদক্ষেপ কি হবে বা এটাকে নবায়ন করা হবে কিনা বা নতুন কোনো শর্ত বা স্বার্থ এখানে যুক্ত হবে কিনা, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এবং দুই দেশের মধ্যে আশা করা যায় যে একটা সমাধানে পৌঁছাবে। অর্থাৎ এই মেয়াদ শেষে হয়তো নতুন কোনো চুক্তি করবে কিনা নাকি এই অবস্থায় থাকবে, এটা শীঘ্রই আমরা জানতে পারবো। তো এই তথ্যগুলো কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বছর বিভিন্ন চাকরি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর দেখা যাক পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী কতটি? দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য, যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী আছে কতটি। আন্তঃসীমান্ত মানে যে এমন নদী আর কি, যে নদীগুলো বাংলাদেশ এবং ভারত দুই দেশের মধ্যেই প্রবাহিত হয়েছে, এই নদীর সংখ্যা কতটি? একটু যদি ভালো করে দেখা যাক, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে, এই বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী কতগুলো, এটা একটু জানা দরকার। তো আমরা জানি যে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী আছে কতগুলো, আমরা জানি 54টি আছে, 54টি। এই 54টা নদীর মধ্যে একটু ভালো করে দেখেন, একটি 54টা নদীর মধ্যে যে 48টি নদী, 48টি এসেছে কি ভারত থেকে এসেছে, 48টা ভারত থেকে কি করেছে, প্রবেশ করেছে কোথায়, বাংলাদেশে প্রবেশ করেছে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আর
আবার যদি আমরা দেখি যে 6টা নদী, এই 6টা নদী আবার বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। দেখেন, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে 54টা নদী। এখন যদি আপনাদের প্রশ্ন করে যে বাংলাদেশে সর্বমোট আন্তঃসীমান্ত নদী আছে কতগুলো, তাহলে এই যে দেখেন আন্তঃসীমান্ত নদী মোট আছে কতগুলো, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বাংলাদেশে মোট আন্তঃসীমান্ত নদী আছে 57টি। এই 57টি নদীর ভিতরে একটা হচ্ছে বাংলাদেশ প্লাস ভারত, এই দুই দেশের মধ্যে আমরা পেয়েছি কতগুলো, বাংলাদেশ এবং ভারতের মধ্যে কতগুলো পেয়েছি, 54টি পেয়েছি। আর অপরদিকে বাংলাদেশ এবং মায়ানমার, হ্যাঁ বাংলাদেশ প্লাস কি মায়ানমার, এই দুই দেশের মধ্যে কতগুলো পেয়েছি আমরা, বাংলাদেশ মায়ানমারের মধ্যে আছে 3টা। সেই 3টা তো অবশ্যই আমরা জানি, একটা হচ্ছে কি সাঙ্গু নদী, যেটা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে অভিন্ন নদী, এবং হচ্ছে নাফ নদী, আর একটা হলো কি মাথা মুহুরি, তাই না, মাতা মুহুরি একটা নদী আছে। এই 3টা নদী হচ্ছে কি বাংলাদেশের সাথে মায়ানমারের, আর এদিকে ভারতের সাথে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে 54, এই সর্বমোট হচ্ছে 57টি নদী। তো এই তথ্যগুলো একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। বিস্তারিত পড়লে হবে কি যে সামনে যত পরীক্ষা যেভাবেই প্রশ্ন করুক না কেন আপনারা যেন উত্তরগুলো সঠিকভাবে দিতে পারেন। আচ্ছা, তো এখানে যেটা দেখলাম যে আন্তঃসীমান্ত নদী আছে কতটি, 54টি আছে। এরপর দেখা যাক, এরপর যদি আমরা দেখি যে সংবিধানের কত নং অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি কি করতে পারে, সংসদে ভাষণ দিতে পারেন। তো এই যে একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু যে কোনো পরীক্ষা আসার মতো তথ্য, যেহেতু এবার নতুন ত্রয়োদশ যে সংসদের কার্যক্রম শুরু হয়েছে, এবং এটা কিন্তু বহুল একটা আলোচিত একটা বিষয় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। তো একটা বিষয় খেয়াল করে দেখেন যে রাষ্ট্রপতির সংসদে ভাষণ সংক্রান্ত যে অনুচ্ছেদ, এটা হচ্ছে মূলত 73 নং অনুচ্ছেদ। এই 73 নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারবে কিনা এটা আলোচনা করা হয়েছে। এর মধ্যে যদি আমরা দেখি যে 73-এর 1 নং যে ধারা আছে, 73-এর 1 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কি করবেন, 73 1 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারবেন। অর্থাৎ এখানে কি আছে, অনুমতি দেওয়া আছে, রাষ্ট্রপতিকে অনুমতি দেওয়া আছে যে তিনি কি করতে পারবেন, সংসদে ভাষণ দিতে পারবেন, কোনো বাধা নাই। সংসদে কি দিতে পারবেন, তিনি ভাষণ দিতে পারবেন। এটা কি হচ্ছে, সাংবিধানিক একটা অধিকার বা সাংবিধানিক একটা মানে প্রাধান্য বা সাংবিধানিক একটা অধিকার দেওয়া হয়েছে। আর অপরদিকে আরেকটা হচ্ছে 73-এর 2 নং যে ধারা যে আছে, 73-এর 2 নং যে ধারা আছে, সেই ধারা অনুযায়ী এখানে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এখানে মূলত বাধ্যকতা সম্পর্কে আলোচনা হচ্ছে। বাধ্যবাধকতা হচ্ছে যে প্রথম যখন সংসদ হবে, ঠিক আছে, যে প্রতি বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। প্রথম সংসদ অধিবেশনে কি ভাষণ দিবেন, রাষ্ট্রপতির ভাষণ দিতে পারেন, রাষ্ট্রপতি ভাষণ দিবেন। এটা একটা বাধ্যবাধকতা এখানে রাখা হয়েছে। এবং এই সংবিধানের এই 2 ধারা অনুযায়ী যে একটা দেশের মানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি 73 1 নং ধারা অনুযায়ী তিনি দিতে পারবেন, কোনো বাধা নেই এতে। আর 73 2 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অবশ্যই প্রতি বছর প্রথম যে সংসদ হবে, প্রতি বছর যে প্রথম যে সংসদ অধিবেশন হবে, সেই সংসদ অধিবেশনে তিনি ভাষণ প্রদান করতে পারেন বা পারবেন বা তার করা উচিত। এই ধরনের বাধ্যবাধকতা এখানে রাখা হয়েছে। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো একটু বিস্তারিতভাবে আপনারা পড়বেন, এবং এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি বর্তমানে, যেহেতু আপনারা দেখতেই পারতেছেন। আচ্ছা, এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে, পরবর্তী দেখেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মালদ্বীপিয়ান কোন দেশের জাতীয় পতাকাবাহী একটা বিমান। খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা কিন্তু নতুন করে আলোচিত হচ্ছে, মানে এই তথ্যটা নতুন করে, এর আগে কিন্তু কখনো কেউ মানে দেখে নাই। যেমন গারুদা কোন বিমান সংস্থা, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি বলা হয়, বাংলাদেশ বিমান সংস্থার নাম কি, আমেরিকার বিমান সংস্থার নাম কি, কানাডার বিমান সংস্থার নাম কি, অস্ট্রেলিয়ার বিমান সংস্থার নাম কি, তাই না, এই ধরনের তথ্যগুলো কিন্তু আসে। কিন্তু মালদ্বীপিয়ান যে একটা বিমান সংস্থা আছে, এটা কিন্তু আমরা আসলে সচরাচর খুব একটা আলোচিত বিষয় না, তবে সাম্প্রতিক সময় এটা খুব বেশি আলোচিত হচ্ছে। সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই একটা দেশ জানেন, সেই দেশটা হচ্ছে মালদ্বীপ, তাই না, আমাদের ভারতীয় মহাসাগরের একটা দেশ, একটা দ্বীপ দেশ মালদ্বীপ, এবং আমাদের সার্কভুক্ত একটা দেশ মালদ্বীপ, তাই না। পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তো খুব শীঘ্রই হয়তো বা মালদ্বীপ মানে ডুবে যেতে পারে, এরকম একটা অবস্থা আর কি তৈরি হয়েছে। তো এই মালদ্বীপের রাষ্ট্রীয় যে সরকারের অধীনে বা তাদের জাতীয় যে পতাকাবাহী বিমান যে সংস্থা, সেটা হচ্ছে মালদ্বীপিয়ান। যেমন বাংলাদেশের পতাকাবাহী বিমান সংস্থা কোনটা, সেটা হচ্ছে কি বাংলাদেশ বিমান, তাই না, বাংলাদেশ বিমান, এটা আমরা জানি। তারপর যেমন ইন্ডিয়ার বিমান সংস্থার নাম কি, পতাকাবাহী এয়ার ইন্ডিয়া। তো এরকম হচ্ছে পৃথিবীর যেমন গারুদা হচ্ছে কি বিমান একটা সংস্থা না, তাই না, জার্মানির বিমান সংস্থার নাম কি, গারুদা বলা হয়।
তাই না? এটা হচ্ছে তাদের জাতীয় পতাকাবাহী একটা বিমান। তো এই যে একটা যে বিমান আছে এগুলো, যেমন হচ্ছে কাতারে আছে এমিরেটস, তাই না? কাতারের পতাকাবাহী বিমানের নাম কি? এমিরেটস, এয়ার এমিরেটস বলা হয়। তো এরকম আর কি। তো এই মালদ্বীপিয়ান, তো এই মালদ্বীপিয়ান বিমানটা হচ্ছে বিশেষ করে দেখা যায় যে বাংলাদেশের সাথে তাদের 2টা ফ্লাইট নিয়মিত পরিচালিত হচ্ছে। এছাড়াও দেখা যায় যে তারা বিশেষ করে যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ব্রাজিল, এই যে ল্যাটিন আমেরিকা, এই সমস্ত দেশের সাথে কিন্তু মালদ্বীপের বেশ কিছু মানে ফ্লাইট আর কি তাদের আর কি চালু আছে। এর মাধ্যমে তাদের পর্যটন শিল্পটাকে আর কি সারা বিশ্বের মধ্যে তারা তুলে ধরার চেষ্টা করতেছে। এরপর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে বর্তমানে শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটা? বর্তমানে শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। বিশেষ করে দেখবেন যে বর্তমানে তো যুদ্ধই হচ্ছে যে কি তেল সম্পদ নিয়ে, তাই না? এই যে দেখা যায় যে সাম্প্রতিক সময় যে একটা ঘটনা ঘটলো, মানে 1 জানুয়ারি 2026, যেদিন আমাদের কি ছিল, নতুন বর্ষ ছিল খ্রিস্টীয় বর্ষে। তো সেদিন দেখা গেল যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কি করলো, অন্যায়ভাবে তাকে গিয়ে তার দেশে হামলা চালিয়ে এই যে আমেরিকা নামক যে একটা চোর বৃত্তি দস্যুতামূলক যে একটা দেশ আছে, এই দেশটি কি করেছে, একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তারা ধরে নিয়েছে একমাত্র তেল সম্পদের জন্য। এবং সাম্প্রতিক সময় আমরা দেখি যে ইরানকেও তারা হামলা করেছে, এবং ইরানকে কেন্দ্র করে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তেল সমৃদ্ধ দেশ, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, এরপর হলো কি সিরিয়া, এই সমস্ত অঞ্চলেও কিন্তু দেখা যাচ্ছে কি তারা হামলা চালাচ্ছে। তো এই যে বিষয়টা আছে, তো এই যে তেল সম্পদ যে তারা আহরণ করছে বা তেল সম্পদগুলো যে তারা দখল করতেছে, তো এই তেল সম্পদ দখলের মাধ্যমেই সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র কি হয়েছে, শীর্ষ তেল উত্তোলনকারী দেশ হিসাবে নিজেদের জায়গাকে তারা দখল করেছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র কি করেছে, যুক্তরাষ্ট্র বর্তমানে একদম তেল উৎপাদনকারী দেশ হিসাবে কি করেছে, নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাহলে প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র। এখন কথা হচ্ছে, আগে তো প্রথম অবস্থানে কে ছিল? আমরা জানি সৌদি আরব ছিল। আগে প্রথম অবস্থানে ছিল কিন্তু সৌদি আরব। তো সৌদি আরবকে কিন্তু এবারেই প্রথমবারের মতো পিছনে ফেলেছে কে? যুক্তরাষ্ট্র। এরপর তৃতীয় অবস্থানে আছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে রাশিয়া, তাই না? রাশিয়া কি আছে? তৃতীয় অবস্থানে আছে। চতুর্থ অবস্থানে যে দেশটি আছে আমরা জানি সবাই, তার নাম হচ্ছে কি? কানাডা আছে চতুর্থ অবস্থানে। এবং পঞ্চম অবস্থানে আছে আমাদের একদম কি একটা প্রতিবেশী, ঠিক বলা যায় না, প্রতিবেশী থেকে আরেকটু আর কি দূরে, চায়না আর কি, চীন আছে বর্তমানে পঞ্চম অবস্থানে। তো এই যে অবস্থান যে চেঞ্জ হয়েছে, এটা আপনাদের কিন্তু একটু সুন্দর করে পড়তে হবে, কারণ এগুলো আপনাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা সাম্প্রতিক, এটা এই তথ্যগুলো চেঞ্জ হয়েছে। যে বর্তমানে শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে আছে, দ্বিতীয় স্থানে কিন্তু সৌদি আরব চলে গেছে। মানে সৌদি আরবকে এভাবে আসতে পারে যে যুক্তরাষ্ট্র প্রথম স্থানে অবস্থান করতেছে কোন দেশকে টপকিয়ে, এবং সেই দেশটার নাম হচ্ছে কি? সৌদি আরব। এবং তৃতীয় অবস্থানে আছে আমরা জানি রাশিয়া আছে, চতুর্থ অবস্থানে আছে কানাডা, এবং পঞ্চম অবস্থানে আছে চীনা। এই তো হলো এই তথ্যগুলো, অবশ্যই আপনারা খুব সুন্দর করে গুছিয়ে পড়ার চেষ্টা করবেন। এরপর দেখা যাক আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে সম্প্রতি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ কোন কলেজ স্বাধীনতা পুরস্কার পেয়েছে? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এমন একটা কলেজ এই পুরস্কার পেয়েছে যে ওই ক্যাটাগরির আর কোনো কলেজ এর আগে এই স্বাধীনতা পুরস্কার পায়নি। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সাম্প্রতিক যে স্বাধীনতা পুরস্কার যেটা দেওয়া হলো বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক, এটা হচ্ছে যে বাংলাদেশে নিশ্চয়ই জানেন যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ নামক একটা ক্যাডেট কলেজ আছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এই ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রথমবারের মতো কি পেয়েছে? ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রথমবারের মতো এই স্বাধীনতা পুরস্কার পাইলো। এবং শুধু তাই না, বাংলাদেশের ইতিহাসে যতগুলো ক্যাডেট কলেজ আছে তার মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজই একমাত্র ক্যাডেট কলেজ যারা এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। আর কোনো ক্যাডেট কলেজ কিন্তু স্বাধীনতা পুরস্কার পায়নি। এবং মজার বিষয় হচ্ছে যে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ওই যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তখন এই স্বাধীনতা যুদ্ধে তাদের মোটামুটি 50 জন ছিল, 50 জন ক্যাডেট ছিল সেই সময়। 50 জন ক্যাডেট কি করেছিল? মুক্তিযুদ্ধে 1971 সালে তারা অংশগ্রহণ করেছিল। এই 50 জন ক্যাডেট 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তারা অংশগ্রহণ করেছিল। এবং শুধু তাই না, তাদের অবদানটা দেখেন, তাদের অবদান, এই 50 জন অংশগ্রহণ করেছে, এর মধ্যে 8 জন শহীদ হয়েছিল, 8 জন শহীদ হয়েছিলেন। বাকিরা কি আছেন? 8 জন শহীদ হয়েছিলেন এবং বাকিরা জীবিত আছেন। বাকিরা মানে জীবিত ছিলেন, এই 8 জন শহীদ হয়েছেন। এবং যারা জীবিত ছিলেন যে 42 জন, তাদের মধ্যে 11 জন কিন্তু বীরত্ব সূচক পদক পেয়েছেন, বিভিন্ন পদক পেয়েছেন। তার মধ্যে 11 জন পেয়েছেন বীরত্ব সূচক পদক, বীরত্ব সূচক
পদক পেয়েছেন। বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক, এই 3টা পদকে তারা বিভিন্ন পদকে বিভক্ত, মানে তারা কি লাভ করেছেন। তো যাই হোক, আমাদের মহান মুক্তিযুদ্ধে এই ফৌজদারহাট ক্যাডেট কলেজের যে অবদান, এটা আসলে অস্বীকার করার মতো না, মানে এটা হলো অনস্বীকার্য, এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। এবং তাদের যে অবদান ছিল, একটা হিসাব করে দেখেন যে একটা ক্যাডেট কলেজে 50 জন ক্যাডেট, 50 জনই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং 8 জন শহীদ হয়েছিলেন এই দেশের জন্য। এবং পাশাপাশি দেখা গেছে 11 জন যে বীরত্ব সূচক, যে মুক্তিযোদ্ধাদের যে বীরত্ব সূচক যে পদক আছে, সেই পদকগুলো তারা প্রাপ্ত হয়েছেন। বিশেষ করে পরের যে 3টা পদক, কারণ বীর শ্রেষ্ঠ তো 7 জন হয়েছেন, বিশেষ করে বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক, বাকি যে 3টা পদক তারা কিন্তু ভূষিত হয়েছেন। তো তাদের অবদান কিন্তু আসলেই আমরা অস্বীকার করতে পারি না। তো তারাই হচ্ছে কি স্বাধীনতা পুরস্কার পেয়েছে কত সালে, এই যে 2026 সালে যে স্বাধীনতা পদক দেওয়া হলো সম্প্রতি, এই পদকটি তারা পেয়েছে। এরপর দেখেন পরবর্তী প্রশ্ন যেটা বলবো, পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ কোনটা। খেয়াল করে দেখেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ কোনটি। তো নিরাপত্তা পরিষদের সভাপতি দেশের মেয়াদ, মানে সভাপতি মেয়াদি থাকে হচ্ছে 1 মাস, অর্থাৎ বর্তমানে এই মার্চ মাসের জন্য যিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছেন তিনি হচ্ছেন মূলত মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বর্তমান কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কি সদস্য দেশ। তো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে মাইক ওয়াল্টস, যাকে বলে মাইক ওয়াল্টস, হ্যাঁ, এই মাইক ওয়াল্টস সে মূলত এখানে কাজ করতেছে। মাইক ওয়াল্টস, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে তিনি এখানে সভাপতির দায়িত্ব তিনি পালন করতেছেন। তো এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এপ্রিলে গিয়ে আবার নতুন করে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ আবার চেঞ্জ হবে। তো এটাই, তো নিরাপত্তা পরিষদের সদস্যদের যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে, এটা একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য তো বুঝেনি। এগুলো তো হচ্ছে পলিটিক্যাল একটা কি, মানে পলিটিক্যাল একটা চাল বলা হয়, রাজনৈতিক চাল। তো বর্তমান বিশ্বে যেভাবে যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে আর কি ইরানের সাথে, এবং পরিবেশ পরিস্থিতি যেভাবে ঘোলাটে হয়ে আসছে, তো এখান থেকে বোঝা যায় যে আসলে তারা সভাপতি দেশ কেন গ্রহণ করেছে, এটা আসলে আমরা বুঝতেই পারতেছি। এবার দেখা যাক পরবর্তী তথ্য যেটি আছে, পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় কবে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান সমাজে। কারণ কি, যে প্রায় 1.5 বছর পর বা প্রায় 2 বছর পরে বা 1.5 বছর পরেই বাংলাদেশের ইতিহাসে 1.5 বছর পরে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো এবং নতুন সংসদ অধিবেশন বর্তমানে চলমান আছে। তো যার কারণে আমাদের যে জাতীয় সংসদ ভবন, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা প্রতীক, আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক, আমাদের একটা স্বাধীন দেশের একটা প্রতীক, একটা গণতান্ত্রিক দেশের একটা প্রতীক, সেই প্রতীক হিসাবে জাতীয় সংসদ অবশ্যই আমাদের জন্য একটি কি, মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই জাতীয় সংসদ যেটি, এটার মূলত নির্মাণ কাজ শুরু করেছিল কে, আমরা জানি সেই পাকিস্তানি আমলে যে আইয়ুব খান তখন যে ছিলেন, হ্যাঁ, নির্মাণ কাজ শুরু হয়েছিল। এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল মূলত 1961 সালে। তৎকালীন যে ছিলেন আইয়ুব খান, সে এটা সূচনা করেছিল। তবে এটি উদ্বোধন করা হয় কবে, এটি উদ্বোধন করা হয়েছিল 1982 সালে। 1982 সালে এটি উদ্বোধন করা হয়েছিল। 1982 সালে এটা উদ্বোধন করা হয়, এটা উদ্বোধন করা হয়। তবে এটার যে স্থপতি, আমরা জানি এটার স্থপতি কে ছিল, আমরা জানি যে মার্কিন স্থপতি, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে একজন স্থপতি তিনি ছিলেন। হ্যাঁ, স্থপতি তার নাম হচ্ছে কি লুইস ক্যান বা লুই আই ক্যান, তার 2টা নাম পাওয়া যায়, একটা হচ্ছে লুইস ক্যান বলা হয় তাকে, অথবা যেটা বলতে পারেন যে লুই আই ক্যান। এই ভদ্রলোক তিনি এটার কি নান্দনিক যে ডিজাইন, হ্যাঁ, তিনি এটা করেছিলেন। এবং একটা মজার বিষয় হচ্ছে যে সহকারী স্থপতি কে ছিলেন, সহকারী স্থপতি হিসাবে তিনি ছিলেন কে বাংলাদেশের মাজহারুল ইসলাম। হ্যাঁ, বাংলাদেশের মাজহারুল ইসলাম, তিনি সহকারী স্থপতি হিসাবে কিন্তু কাজ করেছিলেন। এবং এই জাতীয় সংসদ যেটি আছে, সেই জাতীয় সংসদে দেখা যায় যে নিচতলায় একটি পাঠকক্ষ আছে, মানে গ্রন্থাগার আছে। এরপর দ্বিতীয় তলায় দেখা যাচ্ছে যে সেখানে আছে মানে যারা সংসদ সদস্য তাদের জন্য লাউঞ্জ আছে। তৃতীয় তলায় দেখা যায় মিটিং রুম আছে, বিভিন্ন ধরনের আছে। আর মাঝখানে তো বুঝতেই পারছেন এটা কি জাতীয় সংসদের কার্যক্রম চলে। এবং এখানে 354 জন সংসদ সদস্য বসার কিন্তু সিট আছে। 354 জন এমপি বসতে পারে, তার সিট এখানে রয়েছে। তো আমরা জানি যে এর মধ্যে 300টি হচ্ছে কি সরাসরি নির্বাচিত আসন, আর 50টি হচ্ছে নারী সংরক্ষিত আসন। হয়তো পরবর্তী সময়ে এই আসন হয়তো আরো বাড়াতে পারে। তো এই একটা বিষয়। আর পাশাপাশি এটা হচ্ছে প্রায় 200 একর জমির উপরে কি অবস্থিত, এবং চারদিকে যে নান্দনিক যে কি যে বিষয়টাগুলো আছে, নান্দনিক যে দৃশ্য, এটা আসলেই চমৎকার, এটা বিমোহিত করার মতো একটা বিষয়। তো অবশ্যই আমাদের এটা যেহেতু ইতিহাস ঐতিহ্য এবং আমাদের দেশের একটা জাতীয় গৌরব, অবশ্যই এই তথ্যগুলো পড়বেন, বিশেষ করে বর্তমান চাকরি বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি। এরপর দেখেন, তো এটি আসলে উদ্বোধন করা হয়েছিল কবে, 28 জানুয়ারি 1982 সালে এটা মূলত উদ্বোধন করা হয়েছিল।
তৎকালীন সময়ে। এরপরে যে প্রশ্নটি আমরা দেখব সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের নাম কি? যুক্তরাষ্ট্রের যে সামরিক বাহিনী আছে সেই সামরিক বাহিনী পরিচালনা করার জন্য সেন্ট্রাল যে কমান্ড, সেই সেন্ট্রাল কমান্ডের নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সেই সেন্ট্রাল কমান্ডের নামটা আমি বলে দিই, সেটা হচ্ছে মূলত কি সেন্টকম বলা হয় এটাকে, তাই না? সেন্টকম বলা হয়, বা যেটাকে আমরা বলতে পারি কি সেন্টকম। সেন্টকম এটা হচ্ছে কি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ যেটা হলো কি মানে সেন্ট্রাল কমান্ডের, এটা হচ্ছে মূলত নাম। তো সেন্টকম যেটা আছে এটা মূলত কাজ করে বিশেষ করে এশিয়া কেন্দ্রিক, এশিয়া মহাদেশ কেন্দ্রিক। খেয়াল করে দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের যত ধ্বংসযজ্ঞ চালিয়েছে সব হলো এশিয়া মহাদেশ কেন্দ্রিক। কারণ কি? কারণ এশিয়া মহাদেশের মুসলিম দেশের সংখ্যা বেশি। বিশেষ করে দেখবেন যে আপনারা দেখবেন যে এই সেন্টকম কিন্তু পরিচালিত অনেকগুলো যুদ্ধ হয়েছে, যেমন ইরান যুদ্ধ, এই ইরাক যুদ্ধটা হয়েছে, এরপর হচ্ছে আফগান যুদ্ধ হয়েছে, ইরাক আফগান যুদ্ধ হয়েছে, বর্তমানে ইরান যুদ্ধ চলতেছে, হ্যাঁ, এরপর হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সিরিয়া যে যুদ্ধ চলতেছে, এছাড়া প্যালেস্টাইন যেটা আছে, হ্যাঁ, এই যে প্যালেস্টাইনে যে আগ্রাসন যে চালাচ্ছে ইসরায়েল, এই প্যালেস্টাইন আগ্রাসন, তো এই যে এশিয়া মহাদেশে যত ধরনের যুদ্ধ বিগ্রহ পর্যন্ত হয়েছে এর পেছনে এই যে সেন্টকম, এই সেন্ট্রাল যেটা আছে কমান্ড, এদের কিন্তু অবদান, এরাই কিন্তু এই কাজগুলো করেছে। তবে সেন্টকমের কিন্তু আরো অনেক বেশি শাখা আছে। যেমন সেন্টকমের কিছু আছে যেমন সামরিক বাহিনীর ভিতর শাখা থাকে না, যেমন নেভি থাকে, এয়ার থাকে, আরো বিভিন্ন ধরনের শাখা আছে। তবে সেন্টকমের আরো বেশ কিছু শাখা আছে, যেমন হচ্ছে আর্সেন্ট, হ্যাঁ, আর্সেন্ট আছে, এয়ার সেন্ট আছে, তারপর দেখেন যে নেভি সেন্ট আছে, নেভি সেন্ট যারা মূলত নেভি হিসাবে কাজ করে, নেভি সেন্ট আছে। এরপর দেখেন সক সেন্ট আছে, সক সেন্ট আছে। এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু এখানে সংস্থা আছে। তো এইগুলো, এটা কিন্তু বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে তো দেখতেই পারতেছেন যে ইরাক মানে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের সাথে যুদ্ধ করতেছে। তো যার কারণে এটা কিন্তু খুবই একটা আলোচনার একটা টপিক যে তাদের সেন্ট্রাল কমান্ডের নাম কি, এবং এটা হচ্ছে খুবই কমন আসার মতো একটা বিষয়। তো এই তথ্যগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন যে সেন্টকম। এবার দেখা যাক, তাহলে এখানে দেখতেই পারতেছেন যে সঠিক উত্তরটা হতো কি, সঠিক উত্তর হচ্ছে কি সেন্টকম। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে তুরলা কোন দেশভিত্তিক গুপ্তচর সাইবার হ্যাকিং একটা গ্রুপ? খেয়াল করে দেখেন এই যে তুরলা সাইবার হ্যাকিং গ্রুপ, এবং এরা গুপ্তচর বৃত্তির মাধ্যমে বিভিন্ন দেশের সামরিক বেসামরিক ব্যক্তিবর্গের বা বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তামূলক যে তথ্যগুলো এগুলো তারা হ্যাক করে থাকে। এবং এ পর্যন্ত মজার বিষয় হচ্ছে যে এই তুরলা যে সাইবার হ্যাকিং যে গ্রুপ আছে, এ পর্যন্ত প্রায় 45টিরও বেশি দেশে তারা কি করেছে, সাইবার হ্যাকিং চালিয়েছে। 45টিরও বেশি দেশে তারা কি চালিয়েছে, মানে গুপ্তচর হিসাবে তারা কি করেছে, সাইবার হামলা করেছে। গুপ্তচর হিসাবে তারা সাইবার হ্যাকিং কার্যক্রম তারা চালিয়েছে, এবং শুধু তাই না, সফলতার সাথে। এবং এটা হলো মূলত রাশিয়ার একটা কি বর্তমানে যে একটা অন্যতম একটা পরাশক্তি, সেটা হচ্ছে রাশিয়ার কি একটা কি হ্যাকিং গ্রুপ। এটা হলো কি সাইবার হ্যাকিং গ্রুপ, এবং এরা বিভিন্ন দেশের যে গুরুত্বপূর্ণ জননিরাপত্তাপূর্ণ যে বা জননিরাপত্তামূলক যে তথ্যগুলো আছে এই তথ্যগুলাই মূলত তারা চুরি করে থাকে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বের সাথে আপনাদের পড়তে হবে। এবং আজকে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা আসার মতো প্রশ্ন, ওইভাবে বাছাই করে নেওয়া হয়েছে বর্তমান যে সাম্প্রতিক যে ঘটনাবলী ঘটতেছে সারা বিশ্বে, বাংলাদেশ এবং বহির্বিশ্বে, সেই ঘটনাবলীগুলো থেকেই কিন্তু এই তথ্যগুলো নেওয়া। তো অবশ্যই এগুলো আপনারা গুরুত্বের সাথেই আর পড়াশোনা করবেন। তো চাকরি প্রত্যাশীবৃন্দ, আজকের এই 36তম যে পর্বটি আছে সেই পর্বে আসলে আজকে এই আলোচনাটুকুই ছিল আপনাদের জন্য। তো আপনারা এছাড়াও যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা যে কোনো পড়াশোনা সংক্রান্ত তথ্য জানতে আপনারা যে এখানে যে হটলাইন নাম্বার দেওয়া আছে 09644433300, এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারেন। এছাড়াও আমরা যদি দেখি পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabari.com, এখানে নিয়মিত আপনাদের শুধু চাকরি পড়াশোনা না, নিয়মিত আপনাদের যে আপডেট যে সার্কুলারগুলো, সেই সার্কুলারগুলো কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে আপনি প্রতিদিনের যে সার্কুলার এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, বিদ্যাবাড়ি ফেসবুক পেজ। এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজের মাধ্যমে আপনারা চলমান চাকরি বা সামনে যে চাকরি পরীক্ষাগুলো হবে সমস্ত চাকরি পরীক্ষা সংক্রান্ত যে তথ্য আছে, পড়াশোনা আছে, আপডেট তথ্যগুলো আপনারা জানতে পারবেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, যে চ্যানেলের মাধ্যমে আপনারা এই যে চমৎকার
চমৎকার যে আয়োজনগুলো, এই আয়োজনগুলো আপনারা উপভোগ করে থাকেন। অবশ্যই আপনি তো আছেনই আমাদের ইউটিউব চ্যানেলে, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে, পাশাপাশি আপনার যারা পরিচিত জন আছে, আপনার যারা সহপাঠী আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, বা যারা পরিচিত জন যারা আছে, যারা চাকরি প্রস্তুতি নিয়ে থাকে, তাদেরকেও বলবেন এখানে সাবস্ক্রাইব করতে, যার মাধ্যমে তারা এই যে তথ্যগুলো যে আছে, চমৎকার চমৎকার যে আয়োজনগুলো আছে, এই আয়োজনগুলো উপভোগ করার মাধ্যমে তারা যেন নতুন কিছু জানতে পারে এবং চাকরি প্রস্তুতিটাকে আরো তারা মজবুত করে নিতে পারে। তো এই ছিল আজকে আপনাদের সাথে এই আয়োজন। তো আজকের এই 36তম যে পর্ব, সেই পর্বের ছিল আজকে এই আয়োজনটুকুই ছিল। এবং পাশাপাশি পরবর্তী যে আয়োজনগুলো আছে, অর্থাৎ ধারাবাহিকভাবে যে প্রতিনিয়ত যে আমাদের বিদ্যাবাড়ির যে আয়োজনগুলো আছে, সেই আয়োজনগুলো দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদের সাথে থাকবেন, নিরাপত্তার মধ্যেই থাকবেন। আসসালামু আলাইকুম।